নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায়ের উচ্চ মাধ্যমিকের ফলের আনন্দে বাগান জুড়ে খুশির হাওয়া। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো তাকে। অন্যদিকে অভাবের সংসারে থেকেও ভালো নম্বর পেয়ে নজর কাড়ল দিনমজুরের মেয়ে জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে। বাড়ির সদস্যদের ঘুমে আচ্ছন্ন করে প্রায় 7 লক্ষ টাকার জিনিস সহ প্রমাণ লোপাটের জন্য সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় চোরের দল। কলা বিভাগে 461 নম্বর পেয়ে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল দিনমজুরের মেয়ে। জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা চন্দ 461 নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে সে। তার বাড়ি দেবনগর এলাকায়। বাবা একটি অস্থায়ী বিদ্যালয়ে দিনমজুরের কাজ করেন। সংসারের টানাটানির মধ্যেও 3 মেয়ের পরিবার। অতি কষ্টের মধ্যে তার বাবা সংসার চালিয়ে সুস্মিতাকে পড়াশোনা করিয়ে সাফল্য আনতে সাহায্য করেছে। এ বিষয়ে সুস্মিতা বলে, পড়াশোনা করতে অনেক কষ্ট হয়েছিল। একটি ঘরে সকলকে থাকতে হয়, এখানেই পড়াশোনা করতে হয়েছিল। আমার আরো 2 বোন, এর মধ্যেও এই ধরনের সাফল্য আনতে পেরে আমার খুব ভালো লাগছে। সুস্মিতার বাবা বলে, আমি দিনমজুরের কাজ করি, সংসার কোনো মতে চলে। এর মধ্যে মেয়ের এই সাফল্যে আমি দারুণভাবে খুশি। সুস্মিতার ইচ্ছে শিক্ষিকা হবে, তবে আগামীতে তার কি হবে তা এখনই আমি বলতে পারছি না। কোনো ব্যক্তি বা সংস্থা যদি তাদের পাশে আসে তাহলে সুস্মিতার পড়াশোনার কাজে সহায়তা হবে। তার গৃহ শিক্ষক বলেন, আগাগোড়াই সুস্মিতা পড়াশোনায় ভালো ছিল। এই বছরও সকলের নজর কাড়া সাফল্য আনতে পেরেছে সে। আমি দারুণভাবে খুশি, তবে তাদের আর্থিক অবস্থা একদমই সচ্ছল নয়, তাই তাদের পাশে কেউ দাঁড়ালে আরো ভালোভাবে পড়তে পারবে সুস্মিতা। তোমার নাম এবং কত পেয়েছো এবার তুমি? আমার নাম সুস্মিতা চন্দ এবং আমি পেয়েছি 461। এই ফলে কতটা খুশি, কাঁদছো কেন? খুবই খুশি, কারণ আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, সেই হিসাবে নাম্বারটা মানে খুবই বড়। তো কি করো তুমি? আমি মানে কি করো, মানে কি হওয়ার ইচ্ছা রয়েছে? টিচার হওয়ার ইচ্ছা। এই বাড়িতে আর্থিক অবস্থা তেমন ভাবে সচ্ছল না। হ্যাঁ, তো পড়াশোনা কিভাবে করতে? খুবই কষ্টে গেছে। একটা ঘরে আমরা সবাই মিলে 3 বোন পড়েছি। বাবা মা খুবই কষ্ট করে পড়িয়েছে। আচ্ছা, বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য কি হতে চাও তুমি? টিচার। আপনি খুশি পড়ার জন্য? আমি তো মানে ওর রেজাল্টে খুবই খুশি এবং খুবই আপ্লুত। ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো এবং খুব খেটেছে, কারণ ওর বাড়ির আর্থিক অবস্থা সেমন ভালো না। বাবা একজন সাফাই কর্মী স্কুলে। একটা ঘরে 3 জন পড়া বা বাবা মা সহকারে একটা ঘরে এতজন থাকা, এটা পড়াশোনার ক্ষেত্রে খুবই মানে অসুবিধাই হওয়ার কথা, কিন্তু সেখানে সে খুব ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে, এটি আমরা আশা করি। আর আর্থিক দিক থেকে ও যদি কোনো সাহায্য পায় খুবই উপকৃত হবে। তাহলে সে ওর বাবা কি করে? ওর বাবা তো স্কুলে সাফাই কর্মী, মানে একদম সেটা সরকারি না এবং খুব টেম্পোরারি। এটা টেম্পোরারি হিসেবে কাজ করে, এই হাজিরা সিস্টেমে, এটাই আর কি। এর সাফল্যে কতটা খুশি হয়েছে? আমি খুবই খুশি তো এবং গর্বিত। ঠিক আছে, আমার ঘরে এরকম করবে রেজাল্ট, তাতে আমি খুবই খুশি এবং আনন্দিত, গর্বিত। ভালো লাগলো এই ফলে? খুব ভালো। মেয়েটা শিক্ষিকা হতে চায়। মেয়ে কি করে করবেন? দেখি, এখন চেষ্টা করতে হবে তার প্রতি পথ মেলানোর জন্য। যেভাবে পারি চেষ্টা তো করতে হবে। উচ্চ মাধ্যমিকের রাজগঞ্জ বিধানসভায় সেরা হওয়ার পাশাপাশি জেলায় নবম হলেন বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায়। তার মোট প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 479। ভবিষ্যতে WBCS অফিসার হওয়ার স্বপ্ন। তৃষ্ণা রায়ের বাড়ি বেলাকোবার শিকারপুর চা বাগানে। মা চা শ্রমিক এবং বাবা ছোটখাটো ব্যবসায়ী। বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে আরো 2 দিদি। অভাবের এই সংসারে ঈর্ষণীয় সাফল্যে বাগান জুড়ে খুশির হাওয়া। এদিন খবর পেয়ে রাজগঞ্জ থানার আইসি এবং বেলাকোবা ফাঁড়ির ওসি দুজনেই তৃষ্ণার সাথে দেখা করতে যান। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনাও জানান। অন্যদিকে তৃষ্ণার বাবা এবং মা মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি। তাদের বক্তব্য, মেয়ের কাছে আশা করেছিলাম, তার এই সাফল্যে আমরা গর্বিত। তোমাকে সংবর্ধনা দিল, কি বলবো? ভালোই লাগছে। এর আগেও আসছিলেন একটা নিউজ চ্যানেল থেকে, উনিও নিয়ে গেলেন একটা ছোট ইন্টারভিউ। তবে আমার তো আশা ছিল একটু বেশি, কিন্তু ওটা একটু কম আসছে। তো আমি রিভিউ করাতে চাই, এখন রিভিউ করায় আবার আসবে হয়তো। আশা করছি যে বেশি আসবে, ইংলিশে আমার নাম্বার কম আসছে। পরবর্তীতে কি করার ইচ্ছা আছে?
আমি WBCS কোর্স করে এখন বিডিও অফিসার হতে চাই। পড়াশোনা কতক্ষণ করতে? পড়াশোনা তো সত্যি তো যতক্ষণ আমার ইচ্ছা করতো আমি ততক্ষণই করতাম, জবরদস্তি তো মা বাবা বলতো না, আর আমি জবরদস্তি করতাম না, কারণ ওভাবে তো মন না বসলে তো হবেই না। তাই উচ্চ মাধ্যমিকেও 10টা পর্যন্ত পড়ছি, তারপর সকালে উঠে পড়ছি। মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল? মাধ্যমিকে 611 পেয়েছিলাম। আচ্ছা, বাড়িতে সব থেকে কে বকে বেশি? বাড়িতে আমার উপর কেউই বকে না, আর কে ভালোবাসে? দিদি বকে, মা বাবা বকে না। কে সব থেকে ভালো কে বাসে? সব থেকে বেশি ভালো মা বাবা বাসে, দিদির সব থেকে বেশি, ছোট দিদি। আচ্ছা, বাবা মার জন্য আর কি করার ইচ্ছা আছে WBC বাদ দিয়ে? বাবা মা তো খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছেন, বড় দুটো দিদিকে ওই ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্যই পড়াতে মানে হায়ার স্টাডি অতটাও দিতে পারেননি, তাও আমাকে দেওয়ার চেষ্টা করছেন। তো চাচ্ছি যে ভালো একটা অফিসার হয়ে আমার যেটা টার্গেট ওটা করে যাতে বাবা মাকে প্রাউড ফিল করাতে বাবা পারি। কি করে? বাবা ছোট কাঠের ব্যবসা করে এই এলাকাতেই। খুবই ভালো লাগতেছে। আমি আমার মেয়ের কাছে এটাই আশা করছিলাম যে কিছু একটা করতে হবে। তো আজকে আমার মেয়ে যে ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে, আমার কাছে খুবই গর্বিত। মেয়ে তো হতে চায়, কি করতে পারবেন যদি বলেন নাকি? চেষ্টা তো করব, যতদূর পারবো চেষ্টা করবো WBCS করাতে, আর আমাদের ইচ্ছা যে ওর স্বপ্নগুলো পুরো করবে। টপ করেছে, গোটা রাজগঞ্জ থানার আন্ডারে টপ করেছে। প্রাপ্ত নম্বর হলো 479। বেলাকোবা গার্লস স্কুল থেকে কৃষ্ণা রয়কে আমাদের বড় সাহেব কনগ্রাচুলেশন জানিয়েছে অন বিহাফ অফ SP জলপাইগুড়ি। আমাদের OC বেলাকোবা কিছু ছোট্ট এই কৃষ্ণাকে দিয়েছে, আর কনগ্রাচুলেশন কৃষ্ণাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব পুলিশের তরফ থেকে ফর হার ফিউচার। এটুকুনি বলে প্রতিকূলতার মধ্যেও উচ্চ মাধ্যমিকে 96% নম্বর পেয়ে নজর কাড়া সাফল্য অর্জন করল জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়ার শুভম সিদ্ধা। স্থানীয় ক্ষেত্রমোহন হাই স্কুলের ছাত্র ও দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা শুভম এবছর কলা বিভাগে 480 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তার এমন রেজাল্টে যেমন খুশি পরিবারের সদস্যরা, তেমনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি আনন্দিত পাড়া প্রতিবেশীরাও। বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলায় 86, ইংরেজিতে 94, ইতিহাসে 90, ভূগোলে 99, রাষ্ট্রবিজ্ঞানে 97 ও দর্শনে 100। কলা বিভাগে পড়াশোনা করে এমন সাফল্য শহরের বিদ্যালয়গুলির ফলাফলের নিরিখে নিজেকে ভালো জায়গায় স্থাপন করেছে শুভম। পরীক্ষার আগে দৈনিক 6-7 ঘন্টা পড়াশোনা করেছে সে। সাইকেল চালিয়ে জলপাইগুড়ি শহরে টিউশন পড়তে আসতে হতো তাকে। ভবিষ্যতে একজন শিক্ষক হয়ে মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চায় শুভম, কিন্তু তার উচ্চ শিক্ষায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পারিবারিক আর্থিক অবস্থা। পরিবারের আয় বলতে বাবা সুফল সিদ্ধা সামান্য কাঠ মিস্ত্রির কাজের পাশাপাশি নিজস্ব সামান্য জমিতে চাষাবাদ করেন। বাবার সাথে মাঝে মধ্যে সহায়তা করে একমাত্র ছেলে শুভম। কথা প্রসঙ্গে শুভম জানালো, মাধ্যমিকে সে 615 নম্বর পেয়েছিল। আগামী দিনে শিক্ষক হতে চায় সে, কিন্তু উচ্চশিক্ষায় বাড়ির অর্থনৈতিক অবস্থাই হলো বড় বাধা। আর্থিক সাহায্য পেলে আরো ভালো করে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সে। বাবা সুফল সিদ্ধা বলেন, ছেলের এমন রেজাল্টে আমরা ভীষণ খুশি, কিন্তু আমাদের অভাব অনটনের সংসার। ছেলেকে আরো ভালো করে পড়াতে হলে অর্থের প্রয়োজন। সরকারি বা বেসরকারিভাবে যদি আর্থিক সহায়তা পাওয়া যায় তবে খুব ভালো হয়। প্রতিবেশী সুরজ শীল জানান, সাধারণত গ্রামাঞ্চলে এমন ফল দেখা যায় না। তার সাফল্যে আমরা সকলেই খুশি। নমস্কার, আমি নবেন্দু বারোই। আপনারা এই মুহূর্তে দেখছেন উত্তরের মন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়াপাড়া এলাকায়। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে গতকাল। বিভিন্ন সময় দেখা গেছে যে জলপাইগুড়ি মেধা তালিকায় থাকলেও এবার কিন্তু মেধা তালিকায় আসেনি জলপাইগুড়ি জেলা থেকে কেউ। কিন্তু জলপাইগুড়ি এবং সংলগ্ন বিভিন্ন শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকার কিন্তু কিছু ছাত্রছাত্রী রয়েছে, তারা কিন্তু অসাধারণ কিন্তু রেজাল্ট বা ফল কিন্তু তারা করেছে। আমরা যেখানে এসেছি, এই পরিবারের ছেলে শুভম, সে কিন্তু 480 নম্বর পেয়েছে, অর্থাৎ 500তে 480 নম্বর, অর্থাৎ 96% নম্বর পেয়ে কিন্তু সে কিন্তু রেকর্ড করেছে, খুব ভালো ফল করেছে। এই ফলে তার পরিবারের সকলেই কিন্তু খুশি, কিন্তু চিন্তা একটি, কেননা তাদের পারিবারিক অবস্থা। বাবা সাধারণ কাঠের মিস্ত্রি, সাধারণ সহকারী কাঠের মিস্ত্রি, এবং সামান্য তাদের জমি রয়েছে, তা নিয়েই কিন্তু
তাদের এই সংসার তারা চালান, কিন্তু ছেলের যে উচ্চশিক্ষা, আগামীতে তার যে পড়াশোনা, তা নিয়েই কিন্তু পড়েছে, দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। আমরা একবার শুনে নেব যে এই বিষয়ে, গোটা বিষয়ে রেজাল্ট নিয়ে তাদের কেমন লাগছে এবং এই আগামী দিনে তার পড়াশোনা নিয়ে কি করবে বা কি চিন্তা রয়েছে। আমরা একবার পরিবারের সাথে কথা বলে নেব। কি নাম আপনাদের? সুফল সিদ্ধা। কোথায় বাড়ি? বড়ুয়াপাড়া কাজবাড়ি। কি হয়েছে রেজাল্ট এবং রেজাল্টের এরকম ছেলের রেজাল্টে কতটা আনন্দিত? হ্যাঁ, ছেলের রেজাল্টে খুবই খুশি। এখন আমি যেভাবে মানে পরিচালনা করছি খুব অসুবিধা হয়, পয়সা করির দিক দিয়ে একটু টানাটানি হয়। কেন? হ্যাঁ, মানে কাজও থাকে না, জমি জায়গা তো বেশি নেই, আমাদের অল্পই আছে। কি কাজ করে? কাঠের কাজ করি। আচ্ছা, আর এখন একটু হেল্প টেল্প পাইলে, একটু কেউ যদি সহযোগিতা করতো তাহলে ভালোই হতো। ছেলের তো ইচ্ছে শিক্ষক হওয়ার। হ্যাঁ, এখনও টাকা পয়সারও ব্যাপার আছে, ওগুলো দেখতে হবে এবং দেখে কী করে দেখা যাক। কীরকম সহায়তা চাচ্ছেন, সরকারি বেসরকারি? সরকারি হোক আর বেসরকারি, যেটুকু একটু হেল্প পাইলে কাজ ভালো হয় আর কি। এটা ছেলের এরকম রেজাল্ট হবে কখনো মনে হয়েছিল যে হ্যাঁ? না, এখন আগে থেকে একটু পড়াশোনায় ভালোই ছিল মোটামুটি। এখন তো যে ভালোই রেজাল্ট করছে, খুবই খুশি। কী নাম আপনার? রেণু সিদ্ধা। কি বলবেন, ছেলে এরকম রেজাল্ট করতে ভালো রেজাল্ট হয়েছে? কি বলবো, ছেলের রেজাল্ট ভালো হয়েছে তাই খুব আনন্দিত। আমাদের ছেলের সে করতে খুবই হয়, চাপ হয়, ওর বাবার সেরকম ইনকাম নাই। ছেলে কি বাবাকে হেল্প করে কখনো? হ্যাঁ, করে। কি কাজে? ওই যে জমিতে যখন কাজটা হয় তখন করে বাবার সাথে। আচ্ছা, আপনার একই ছেলে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম শুভম সিদ্ধা। কোথায় বাড়ি? আমার বাড়ি বড়ুয়াপাড়া, সে মনঘাট অঞ্চলে। উচ্চ মাধ্যমিকে কি রেজাল্ট হলো এবার? আমার টোটাল 480 পেয়েছি আমি। কোন সাবজেক্টে কি আছে? সে ইতিহাসে 90, ইংরাজিতে 94, হিস্ট্রিতে হলো, জিওগ্রাফিতে 99, আর পল সায়েন্সে 97, আর ফিলোসফিতে 100। কতটা এক্সপেক্ট করেছিল, আশা করেছিল রেজাল্ট এরকম? আশা তো করেছিলাম 460 বা তার বেশি হবে, 470 বেশি হবে এরকম। খুশি এমন রেজাল্টে? হ্যাঁ, অবশ্যই খুশি। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? পড়া বা কি হওয়ার ইচ্ছে? ইচ্ছা বলতে আমার স্কুল টিচার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, জলপাইগুড়ি থেকে পড়াশোনা করার ইচ্ছে? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে। কতক্ষণ পড়তে? প্রথমের দিকে আমি স্কুল টিউশন বাদে বেশি 2 ঘন্টা এরকম পড়তাম। আর শেষে যখন স্কুল ছিল না তখন আর কি দিনের বেলাটাও কাজে লাগিয়েছি। পারিবারিক কি অবস্থা রয়েছে, কোনো সমস্যা রয়েছে কি? পারিবারিক হ্যাঁ, একটু তো অসুবিধা রয়েছে। গ্রামের বাড়ি, বাবা কাঠের কাজ করেন। হ্যাঁ, সহযোগিতা হলে তো অবশ্যই ভালো হয়। অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুবিধা হতো, সাহায্য হতো, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার খুবই সাহায্য হতো আর কি। কি নাম তোমার? আমার নাম সুরজ শীল। কোথায় বাড়ি? মানে এই যে বড়ুয়াপাড়া। কি বলবে, এরকম একটা সুন্দর রেজাল্ট হয়েছে? আমরা তো প্রথমে গ্রামবাসীরা রেজাল্টটা শুনে খুব খুশি হলাম, কারণ মানে গ্রাম অঞ্চলে তো এটা দেখা যায় না সচরাচর যে এতটা নাম্বার, মানে আমরা খুব গর্বিত আর কি। আচ্ছা, ওদের পারিবারিক তো অবস্থাটা তো জানো? হ্যাঁ, পারিবারিক অবস্থাটা ওদের একটু খারাপ, তাও মানে এই প্রতিকূল পরিস্থিতিতে মানে নিজের পড়াশোনাটা গুছায় নিয়ে আর কি চেষ্টাটা আমরা দেখি ছোটোবেলা থেকেই। মানে খালি যে উচ্চ মাধ্যমিক বলে সেটা না, মানে মাধ্যমিক থেকেও দেখতেছি ও নিজেরটা নিজে মানে বাড়ির পরিস্থিতিকে সামাল দিয়েও যে মনে করো চেষ্টা করে নিজের চেষ্টায় এত দূরে আগাইছে, এটা আমরা খুব খুশি। কি নাম? আমার নাম সুরজ শীল। থ্যাংক ইউ। চুরি যাওয়া 104 বস্তা চাল সহ দুজনকে গ্রেপ্তার করলো বানারহাট থানার পুলিশ। জানা গিয়েছে গত 7ই মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে চুরি হয় প্রায় 104 বস্তা চাল। এরপর ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্ত নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়, পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ দেখে একটি মালবাহী ছোট গাড়িকে শনাক্ত করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন। সেই গাড়ির জিপিএস ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার কথা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমন লাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার ও অপরজনের বাড়ি ডামডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। আমরা গত 7 তারিখ, ইংরেজি 7 তারিখ 7/5/2024 সকাল মোটামুটি 8টা নাগাদ আমরা খবর পেলাম কি তেলিপাড়া স্থিত একটা রাইস গোডাউন থেকে
কোনো অজ্ঞাত ব্যক্তি রাত্রিবেলা মোটামুটি 108 বোরি রাইসটা চুরি করে নিয়ে গেছে বলে। তো আমরা খবর পেয়ে আমাদের বানারহাট পুলিশ স্টেশনের থেকে টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে আমরা ভেরিফাইগুলো করি, ওখানে কে কে ছিল আশেপাশে লোকজন সাথে ভেরিফাই করি, আর ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলাম। আর আশেপাশে সিসিটিভি ফুটেজও কালেক্ট করার পর জানা গেল কি একটা গাড়ি ব্লু কালারের যে টাটা কোম্পানি আছে ওই গাড়ির নম্বরটা আছে আপনার WBG 736983, এই ঘটনার সাথে যুক্ত আছে বলে। তো আমরা সঙ্গে সঙ্গে এই গাড়িটা ওনার কি আছে ভেরিফাই করে নিলাম। তারপরে ওনার কাছ থেকে জানতে পারলাম কি উনি এই গাড়িটা মানে ভাড়াতে দিয়েছিল কাউকে, আর এই গাড়িতে GPS ফিট করা আছে। তো আমরা GPS ট্র্যাক করে সঙ্গে সঙ্গে এই যে গাড়ি যে ড্রাইভার আছে, তারপর এই ড্রাইভার সাথে আর একজন ছিল, তাদের নাম রয়েছে অমিত দত্ত, সন অফ গজেন দত্ত। ইনার বাড়িটা রয়েছে মালবাজার প্রমোদনগর কলোনি, PS মালবাজার। অন্য একজন আছে সুমনলাল মিন্স, সন অফ লেট পেম্বা মিন্স অফ ডিমডিমা TG, হাতখোলা লাইন PS বীরপাড়া। তো এই দুজনকে আমরা সঙ্গে সঙ্গে ডিটেন করে নিলাম। তারপরে যখন এই দুজনকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো, তো এরা দুজন স্বীকার করে নিল। ফের দুঃসাহসিক চুরি, বাড়ির সকলকে ঘুমে আচ্ছন্ন করে চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ি চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রানীরহাট মোড় সংলগ্ন এলাকায়। এমনকি প্রমাণ লোপাটের জন্য বাড়িতে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় চোরের দল। পরিবার সূত্রে জানা যায় বুধবার বিকেল থেকেই বাড়ির সকলের ঘুম ঘুম ভাব। বাড়ির খাওয়ারের সাথে হয়তো কোনো কিছু মেশানো হয়েছে বলেই দাবি পরিবারের সদস্যদের। বুধবার সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছেন। এরপর পরিবারের এক সদস্য রাত আনুমানিক 2টো নাগাদ বাড়িতে আসে। তখনও অবধি সব ঠিক ছিল বলে জানায় পরিবারের লোকেরা। তাদের দাবি ভোর নাগাদ ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীর দল। বাড়ির বেশ কয়েকটি ঘরে দুষ্কৃতীর দল ঢুকে সোনা রূপা টাকা সহ সব মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার মতো নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। বৃহস্পতিবার সকাল নাগাদ পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন সমস্ত ঘর খোলা। তাতেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। এদিকে চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওই বাড়িতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটা ছিল ওই পাশে, গাড়িটা এই পাশে। গেট পেট লাগানো ছিল, তো গেটের লক খুলে আমি গাড়ি রেখে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করিনি, বাড়িতে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। তারপরে সকালবেলা এই অবস্থা দেখি ঘুম থেকে ওঠার পরে। কতগুলো ঘরে চোর ঢুকে? সবগুলো ঘরে ঢুকে, আর সব যা শোকেস ফোকেস আছে সব ভাঙে। কি কি নিয়ে যায়? সোনা দানা, সোনা রূপা, তার টাকা। মোটামুটি কত টাকার মতো সোনা দানা মিলে কত টাকা নিয়ে যায়? সোনা মোটামুটি 210 গ্রামের মতো হবে, আর রূপা মোটামুটি ধরেন 105-105 হবে। আর টাকা 3-3.5 লাখ টাকা। আচ্ছা, এই কি মনে হচ্ছে রাত্রেবেলা চোর এতগুলো ঘরে ঢুকলো, আপনারা কেউ টের পেলেন না? এটা টোটালি খাওয়ার সাথে কোনো মেডিসিন দেওয়া হয়েছিল। সবারই কি ঘুম ঘুম পাচ্ছিল? সবারই দিনের থেকে ঘুম পাচ্ছিল। দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয় দিনের বেলা, ওই দুপুর থেকেই খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়ার পর থেকে প্রচন্ড ঘুম পাচ্ছিল। তা আমি কাজে বেরোবো, আমি বেরোতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। বাড়িতে তো সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সিসি ক্যামেরা লাগানো আছে, হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, তো মোবাইলের সাথে কানেক্টিং আছে। দেখছি ব্যাপারটা, আশা করা যায়। পুলিশকে জানিয়েছেন? জানিয়েছি, পুলিশ আসছিল, আসতেছে। কিন্তু কেউ মানে বুঝতে পারেনি যে ঘুমটা কিসের থেকে আসতেছে। ঠিক আছে, তারপর রাত্রি 2:30 নাগাদ আমার ভাইস্তা বাইরের থেকে আসার পরে ঘরে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপরেই এই কেস। একটা আইফোন ছিল, প্রথম করে আইফোনটা নেয়, তারপরে ঘরে ঢুকে তন্ত্রমন্ত্র, আবার সকালবেলা উঠে দেখি এই কেস। কখন চুরি হয়? চুরি 2:30টার পরে, রাত্রি 2:30টার পরে। তখন বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল দাদা ছিল, বৌদি ছিল, তারপরে 2জন অতিথি আসছে, পাশের বাড়ি বিয়ে আসে, আমাদের পাশের বাড়ি মেয়ে জলপাইগুড়ি পেয়েছে। ওরা আমাদের বাড়িতে মানে রাত্রি থাকার জন্য আমাদের বাড়িতে আসছে। কয়টি ঘরে চোর ঢুকে? মোটামুটি ধরুন আপনার 4টে রুমে। আর কি কি নিয়ে যায়? সোনা দানা যা ছিল ঘরে, কিছু টাকা পয়সা ছিল। মোটামুটি কত টাকা নিয়ে যায়? 2-2.5 লাখ টাকার একটু বেশি হবে, কোথাও থাকি। কালকে আমরা মানে সম্পূর্ণ মিলে ধরুন মোটামুটি 6-7 লাখ টাকা হবে। আচ্ছা, বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ঢুকে আগে সিসি ক্যামেরাটাকে হাত করছে, মেশিনপত্র খুলে নিয়ে গেছে। কখন বুঝতে পারলেন যে বাড়িতে চোর ঢুকেছে? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা মোটামুটি অনুমানিক 7টা।
কে দেখলো প্রথমে? প্রথমে বৌদি, তারপরে বৌদি তো চিল্লা আল্লাহ করলো, তারপর দাদা উঠলো, দাদাকে তো জাগানো হলো, দাদা তো টেরই পায় না। এই তো কি মনে হচ্ছে এই যে চুরির ঘটনা এতগুলো ঘরে ঢুকলো, কেউ টের পেলেন না আপনারা? কিন্তু ওই যে আমরা এখনো সবাই ভাবছি যে ঘুম কেন, ঘুমটা মনে হচ্ছে এরকমই কিছু। তবে খাবারের মধ্যে কোনো কিছু মেশানো ছিল আপনাদের বাড়িতে? হতে পারে। একটি তেলের বোতল পাওয়া হলো, বাড়ির তেলের বোতল সেই পুকুরের ধারে। কেউ টের পাননি? না। কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে মানে খাবারের মধ্যে কিছু মেশানো হচ্ছে, তারপরে সবাই ঘুম বিকাল থেকেই সবাই ঘুম ব্যস্ত হচ্ছিলাম। কত টাকার মতো নিয়ে যায় চোর? ওটা তো 3-4 লাখ টাকা হবে, মানে আইডিয়ারে বলতেছি, পুরা তো গণা হয়নি। আচ্ছা, এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল আশেপাশে? হ্যাঁ, আশেপাশে শুনছি কিন্তু দেখিনি। কি মনে হচ্ছে যে রাত্রেবেলা আপনাদের সবাই বাড়ির ঘরেই ছিলেন শুয়ে এবং চোর ঢুকলো, কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো হবেই। এখন হঠাৎ করে দেখতেছি সব খোলা, সব দিকে কিচ্ছু নাই ঘরের মধ্যে, টাকা পয়সা সোনা দানা সব কিছু সবগুলা ঘর একদম ফাঁকা করে নিয়ে গেছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হচ্ছে, এরা আসছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভোর থেকেই হালকা বৃষ্টি হওয়ার কারণে জলপাইগুড়ির আবহাওয়া বেশ মনোরম ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তবে বেলা বাড়তেই রোদের উত্তাপ বাড়তে শুরু করেছে। আজ সকালে হালকা বৃষ্টি হয়েছিল, ফলে সাধারণ মানুষ ভেবেছিল এই বৃষ্টির জন্য হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে রোদের উত্তাপ দেখা গিয়েছিল। তবে বৃষ্টির জন্য সকালবেলা ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছিল জলপাইগুড়িতে। সামান্য বৃষ্টির জন্য প্রাতঃ ভ্রমণকারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অবৈধভাবে অঙ্গনওয়াড়ির ঘর বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের সদস্য এবং তার সাথে আরো 3 জনের বিরুদ্ধে। অবৈধভাবে অঙ্গনওয়াড়ির ঘর বিক্রির অভিযোগ এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম, রাব্বি আনোয়ার ও লালমনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ির ঘরের নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসীর। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। ঘরটি বিক্রি হয়নি, সমস্ত আসবাবপত্রই এখনো রয়েছে। বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। এই বিষয়ে ক্রান্তি ভিডিও রিমিল সরেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অঙ্গনওয়াড়ির ঘর বিক্রির অভিযোগ, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। অভিযোগ হলো আমাদের এইটাই যে আইসিডি ঘরটা, ভালো ঘরটা কিভাবে বিক্রি হইলো বিনা টেন্ডার, বিনা সরকারি অনুমতি নেই, কিছু নাই, ওইভাবে বিক্রি হলো। এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল। বিক্রি করছে রাব্বি পঞ্চায়েত, রমি আলম, লালমোহন, এরা জাগারের লোক, আর আনোয়ার আলী না, এই 4 জন। এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি, যে বললো যে আমরা বিক্রি করছি, এটা তোমাদের কি আছে, তোমাদের পুষার কি আছে? এটা তো সরকারি ঘর। আমরা বলছি সরকারি ঘরের কথা, যে এটা সরকারি ঘর, একটা টেন্ডার হয়। আমরা যতটুকু জানি যে এটা টেন্ডার ছাড়া এটা ঘর বিক্রি হয় না। হ্যাঁ, তবুও বললে কার কাছে বিক্রি করছে? ওর নাম হইল রবিউল আলম, নাম এমনি ডাক নাম আছে ঢোপ। এখন চাচ্ছি যে আমরা ঘরটা তদন্ত হোক, যে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানে চুরি করে বিক্রি করলো, আইনগত একটা ব্যবস্থা হোক। হ্যাঁ, ভিডিওকে জানাইছি, ভিডিওকে কপি দেওয়া আছে। ভিডিও বললো যে আমি কোনো পারমিশন দেইনি ঘর বিক্রি করার। কে বলছে যে আমি পারমিশন দিছি?
হ্যাঁ, আমরা যেহেতু জিজ্ঞাসা করছি, ওরা যেহেতু বলছিল, আমরা বিডিওর কাছে গেছি, বিডিওকে জিজ্ঞাসা করছি, বিডিও বললো যে আমি কোনো অনুমতি দেইনি, আমার কাছে কোনো অনুমতি নেয় নেই। আর কে কে বিক্রি করছে নামগুলো অবশ্য বিডিওকে বলছি যে অমুক অমুক ছিল, 3 ঝুঁকার, ওইখানে 3 ঝুঁকার নাম দেওয়া ছিল। আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে, নতুন ঘর হওয়ার পরে তো এটা তো ভাঙতে হবে, তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে। তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে, বিডিও অর্ডার দিছে, এখানে তো আমি বাধা দেওয়ার কেউ না, তো এখন আপনাদের ব্যাপার। তারপর ওরা বিক্রি করে দিছে, কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না, বা ওইখানে আমি ছিলাম না বিক্রি ওইখানে, তো ওরা বিক্রি করে দিছে। বিক্রি করার পরে ম্যানটা ওরাই জানে, প্রথমে শুনলাম 40, পরে তো আবার বাড়লো দামটা, 60-এর দিকে শুনলাম। এখন বর্তমানে এই সময় এইভাবে আছে। আমরা তো সেন্টারই চাচ্ছি না, একটা সেন্টার হোক, কিন্তু ওরা বলছিল যে সেন্টার হবে নতুন করে, তা এখানে একটা ইয়েই হোক, মানে আমার নাম মোহাম্মদ সেলিম ফারুক, হ্যাঁ, বাবার নাম শফিয়া রহমান। এই জমিটা যেখানে ঘর ছিল ওই জমিটা আপনাদের? জমি আমাদের। এখানে আপনাদের এখানে একটা আইসিডিএস এর একটা সেন্টার ছিল, ওটা ভাঙা হয়েছে, তো গ্রামবাসীদের অভিযোগ যে নাকি পঞ্চায়েত মেম্বারের হাত আছে এখানে, কি বলবেন? আমি এটাই বলতে যাচ্ছি যে এখানে হচ্ছে আপনার যেটা একটা পঞ্চায়েত সমিতির ইয়ে থেকে একটা টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের, যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল, যেটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল, সেজন্য সেই সামগ্রীগুলো খুলে এরকম বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাজটা যেন উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি, সেই নিয়ে আজকে একটা বৈঠকও আছে। গ্রামবাসীদের অভিযোগ যে যা জিনিসগুলো ভাঙছিল ওটা সব বিক্রি করে দিয়েছে? না, বিক্রি হয়নি, যে জিনিস সুরক্ষিত আছে। কালী পুজো উপলক্ষে পোলাও খাওয়ানোর উদ্যোগ নিল মন্দির কমিটি। পরশমণি নগর মনোকামনা কালী মন্দিরের 10 বছর পূর্তিতে এলাকার বাসিন্দাদের পোলাও রান্না করে খাওয়ানোর উদ্যোগ নিল বৃহস্পতিবার। এদিন এলাকার বাসিন্দারা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করেন। এদিন প্রায় কয়েকশো ভক্তদের পোলাও ও সবজি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা। প্রতি বছরই এই ধরনের উদ্যোগ তারা নিয়ে থাকেন, এবারও সেই উদ্যোগ থেকে তারা পিছিয়ে পড়েনি। 2 দিন আগে আমাদের কালী পূজা হয়েছিল, তো আজকে প্রসাদ বিতরণ। বার্ষিক কালী পূজা? হ্যাঁ, বার্ষিক। কি নাম এই জায়গাটা? এটা পরশমণি নগর মনোকামনা মন্দির। প্রতি বছর কি এটা করেন? হ্যাঁ, প্রতি বছর হয়, 10 বছর হলো স্থাপিত হচ্ছে। সকল ইয়েরা আসে, সবাই আসে এখানে? হ্যাঁ। ফের গয়েরকাটার 2টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। এবার গয়েরকাটা বাজারে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির ও মা ভুবনেশ্বরী মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। মন্দির কমিটিগুলি সূত্রে খবর, বুধবার রাতে গয়েরকাটার রাধা গোবিন্দ মন্দিরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। এরপর মন্দিরের বাসনপত্র সহ মন্দিরে থাকা ক্যাশ বাক্সে থাকা প্রণামীর টাকা নিয়ে ফেরার হয়ে যায় চোরের দল। অন্যদিকে একই রাতে মা ভুবনেশ্বরী মন্দির থেকে একটি ক্যাশ বাক্স ভেঙে প্রণামীর টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত এ নিয়ে 3বার এভাবে গয়েরকাটার বিভিন্ন মন্দিরগুলিতে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে। আমাদের যে গয়েরকাটা রাধা গোবিন্দ মন্দিরের গতকাল রাত্রে সকালবেলা আমরা জানতে পারলাম ভোরবেলা। কি কি চুরি হয়? আমাদের ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা তো মানে আটকানোই ছিল দিনের মধ্যে। ওরা ওই দুর্গা মন্দিরটা গেট খোলা ছিল, ওইখান থেকে ওদের জানলাও খোলা ছিল, ওই জানলা দিয়ে ঢুকে ক্যাশ বাক্স ভাঙতে ভেঙে প্রায় 1000-20 টাকা ওখান থেকে নিচে কাঁসার বাসন টাসন মিলে মোটামুটি মানে প্রায় 40 থেকে 50 হাজার টাকা মালপত্র চুরি হয়ে গেছে। পরে সকালবেলা আমরা যখন জানতে পারলাম, থানা বিনাগুড়ি আউটপোস্টে জানালাম, আমরা একটা অভিযোগও করছি, ওনারা আমাদের 4টা পর্যন্ত টাইম দিচ্ছে। এবং এটা খালি আমার বলতে হচ্ছে খালি আমাদের এই মন্দির না, আরও বিভিন্ন জায়গায় সাকরাজারবান গয়েরকাটাতে বিশেষ করে কুমারগঞ্জে এর আগে হচ্ছে, সুভাষপল্লিতে পঙ্কজ দত্তর বাড়িতে চুরি হচ্ছে, আর আমাদের ভুবনেশ্বরী মন্দিরে হচ্ছে, বিভিন্ন মন্দিরগুলো চুরি হচ্ছে। একটা র্যাকেট বাহিনী কাজ করতেছে। আমরা প্রশাসনকে সেটা জানালাম যে আপনারা ইমিডিয়েট এই র্যাকেটটাকে ধরার চেষ্টা করেন, এরপর আরও বড় ক্ষতি হয়ে যায়। ফের বিশেষ কবি সাহিত্যিক সম্মান পেলেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্ননগর পাড়ার বিকাশ সরকার।
25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় একটি প্রকাশনা সংস্থার আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিকদের সম্মান ও মানপত্র সহ পুরস্কার প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পান জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের লেখক বিকাশ সরকার। কলকাতার বিশিষ্ট কবি সাহিত্যিকদের পাশাপাশি বিকাশ সরকারকেও মানপত্র সহ পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে রবীন্দ্র বীথি ও নীরজ কোরকের উদ্যোগে বুধবার সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো। এদিন ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা, গান, নৃত্যানুষ্ঠান, নাটক, সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মণিদীপা নন্দী বিশ্বাস, কবি অমিতাভ গোস্বামী, পার্থ ব্যানার্জি, রানা সরকার, সুকল্যাণ ভট্টাচার্য, অশেষ ব্যানার্জি প্রমুখ। 1995 সালে এটা সৃষ্টি নীরজ কোরক এবং রবীন্দ্র বীথি। নীরজ কোরক আমার পত্রিকা, রবীন্দ্র বীথি হচ্ছে আমার সংস্থা, সাংস্কৃতিক সংস্থা। এখানে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথের বিষয়গত ভাবনাই বেশি থাকে। তা আমরা প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তী পালন করছি। 163তম রবীন্দ্র জয়ন্তী। কোথায় পালন করা হচ্ছে আজকে? এটা সুভাষ ভবন, নির্মল বসু মঞ্চে। কি অনুষ্ঠান এখানে আপনারা করছেন মূলত? এর মধ্যে অনুষ্ঠানের মধ্যে রবীন্দ্র বীথি উদ্বোধন করেছে, তার সঙ্গে রয়েছে অনুষ্ঠান, তার সঙ্গে বিভিন্ন বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা জলপাইগুড়ির তারা রবীন্দ্রনাথ সম্পর্কিত কথা এবং কবিতা বলছে। আর রক্তকরবী নাটক, তারপরে স্মারকৃতি, তারপর স্বরচিত কবিতা, এগুলো পাঠ হচ্ছে। সঙ্গীর সঙ্গে এরা সমস্ত করছেন এবং কবিতা, গান দিয়ে আছে এবং বিভিন্ন সংস্থা আমাদের নৃত্য পরিবেশন। কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়টা দিন। আমার মণিদীপা নন্দী বিশ্বাস এবং নীরজ কোরকের সম্পাদক। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী ভেক্টর বর্ন ডিজিজকে কন্ট্রোল করবার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল মাল ব্লক বিডিও অফিসের তরফে। এদিন মাল ব্লক বিডিও অফিস চত্বরে আশেপাশের আবর্জনা পরিষ্কার করতে অফিসের বিভিন্ন অফিসার এবং স্টাফরা উদ্যোগ নেন, যেখানে উপস্থিত ছিলেন মাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মি যুক্ত বিশ্বাস এবং সমস্ত আধিকারিক সঞ্জয় দত্ত সহ অন্যান্যরা। মাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আজ থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ শুরু হলো এবং চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায়ের উচ্চ মাধ্যমিকের ফলের আনন্দে বাগান জুড়ে খুশির হাওয়া। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো তাকে।
অন্যদিকে অভাবের সংসারে থেকেও ভালো নম্বর পেয়ে নজর কাড়ল দিনমজুরের মেয়ে জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে। বাড়ির সদস্যদের ঘুমে আচ্ছন্ন করে প্রায় 7 লক্ষ টাকার জিনিস সহ প্রমাণ লোপাটের জন্য সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় চোরের দল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.